আমাকে আর আমার সন্তানকে ফেলে যে অন্য পুরুষের হাত ধরে চলে যাবি না, তার কি গ্যারান্টি আছে? সোহা চুপ হয়ে গেছে। শ্রবণ আবার বলে, আমি কোনো সন্তান চাইনি একটা কারণই, তুই যদি কোনো দিন আমাদেরকে ঠকাস, ছেড়ে চলে যাস, তখন আমরা কি করব? আমার সন্তানদের অবস্থা কেমন হবে? তুই নিজেকে দেখ, স্পর্শ সিয়াম আর আমাকে দেখ। আমাদের কারো জীবনে স্বাভাবিক নেই, তার কারণ একটাই, সিয়াম অনিমার সঙ্গে কথা বলে না, স্পর্শ তনিমাকে সহ্য করতে পারে না, ওর চেহারাও দেখতে চায় না। আমার সন্তানকে জন্ম দিয়ে তুই যদি ওকে এমনই একটা জীবন দিস, তাহলে জন্ম দেওয়ার তো প্রয়োজন নেই। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে জীবন না থাকাই ভালো নয় কি? আমার সন্তানের অবস্থা যদি আমাদের কারো মতো হয়, তোকে আমি কি করব নিজেও জানি না। আমি যা সহ্য করেছি, এই জীবনে তার বিন্দু পরিমাণ সহ্য করতে দেব না আমার সন্তানকে। ওর চুল পরিমাণ কষ্ট আমি মেনে নেব না। একটু থেমে আবার বলে, নানি আর মা খালার মতো হবি, ওদের মতো চরিত্র বানাবি, আমাকে আর আমার সন্তানকে ফেলে চলে যাবি, অন্য পুরুষের হাত ধরে হাঁটবি ঘুরবি, কথা বলছিস না কেন? কথা বল, ছেড়ে যাবি আমাকে? তোর মায়ের মতো কথা, আমাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষকে বিয়ে করবি? আমার বুকের ভেতর কত যন্ত্রণা হয় তুই জানিস? সোহা কথা বলছে না, কেমন পাথরের মতো বসে আছে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে সোহার বুকে মুখ গোছে। সোহার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কথা বলার শক্তিটুকু লোপ পেয়েছে এখন। শ্রবণের ওপর দৃষ্টি রেখে মনে মনে বলে, অদ্ভুত মানুষ তুমি শ্রবণ চৌধুরী, আমার বুকে যন্ত্রণা তৈরি করে দিয়ে সেই বুকে মুখ গুজে নিজের যন্ত্রণা কমাচ্ছ। সোহার ফোঁপানোর আওয়াজ পেয়ে শ্রবণ মুখ তুলে তাকায়, সঙ্গে সঙ্গে সোহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, শ্রবণের চোখের ভেতর ঢুকে যায়। শ্রবণ চোখ বন্ধ করে আবার তাকায়, এক চোখ ঝাপসা হয়ে গেছে সোহার চোখের পানি পড়ায়। সোহা চোখ মুখ মুছে শ্রবণের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, এসব কথা তুমি কেন বলো আমাকে? এসব কথা শুনলে অনেক যন্ত্রণা হয় আমার বুকে। সন্তান তো তোমার একার না, ও আমারও সন্তান। তোমাদের ছেড়ে কেন যাব আমি? ওকে বাঁচিয়ে রাখতে এত আহাজারি কান্নাকাটি করলাম কি ছেড়ে যাওয়ার জন্য? দেখো আমার দিকে, আমি কারো মতো না, আমি আমার মতো। তুমি যা বলো সবই তো শুনি আমি। তুমি যেভাবে চাও সেভাবেই চলি। আমাকে তোমাকে ছেড়ে, আমাদের সন্তানকে ছেড়ে কোথাও যাব না আমি। প্রয়োজনে তুমি আমাকে এভাবেই সারা জীবন বন্দি করে রাখো, তবু প্লিজ এসব কথা আর কখনো বলো না। এসব শুনলে নিজেকে ঘৃণা লাগে নিজের কাছে, আয়নায় তাকাতে পারি না নিজের দিকে। তুমি তো এতদিনে বুঝে গেছো আমি কেমন। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছু মেনে নিয়েই তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। মৃত্যু ব্যতীত অন্য কোনো পরিস্থিতিতে তোমাকে আর আমাদের সন্তানকে ছেড়ে যাব না আমি। গেলে তো আগেই যেতে পারতাম, সুযোগ কি ছিল না আমার কাছে? তোমার অগোচরে ভার্সিটি থেকে কি পালিয়ে যেতে পারতাম না? চাইলে কি ফ্ল্যাট থেকে পালাতে পারতাম না? আব্বু আম্মু যার সঙ্গে বিয়ে ঠিক করলো তাকেই মেনে নিয়েছিলাম, কিন্তু হুট করে তুমি আসলে ঝড়ের বেশে। নিয়তি হিসেবে তোমাকেই মেনে নিলাম, ভালোবাসলাম। তুমি আমাকে মারো, কাটো, খুন করে ফেলো, কিন্তু এমন কথা আর বলো না। এসব শুনলে আমার অনেক কষ্ট লাগে, যন্ত্রণা হয়, নিজেকেই ঘৃণা লাগে। শেষ করে দিতে ইচ্ছে করে এই জীবন। মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যাই, দিশেহারা হয়ে পড়ি। কেমন অনুভূতি হয় বলতে পারি না তোমাকে। তুমি ভালো করে দেখো, আমি ওদের মতো না। শ্রবণ কোনো কথা বলে না, বলতে পারছে না। মস্তিষ্ক এলোমেলো হয়ে গেছে। সোহাকে ছেড়ে বসা থেকে উঠে উল্টো ঘুরে দাঁড়ায়। সোহার ভীষণ কান্না পাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে রুমে ফিরে আসে, বিছানায় বসে মুখ চেপে গুমড়ে কাঁদে। শ্রবণের এমন কথা ওকে অনেক যন্ত্রণা দেয়। যখন মা খালাকে তুলনা করে ওকে কথা শোনায়, তখন যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসে, বুক ফেটে যেতে চায়। শ্রবণের সব কিছু মেনে নিতে পারলেও এই একটা কাজ মেনে নিতে পারে না। ভয়ে শ্রবণের মুখের ওপর কোনো কথা বলার সাহসও পায় না। আজকে যে কিভাবে বলে দিল এতগুলো কথা। আধা ঘন্টার অধিক সময় পর সোহা নিজেকে স্বাভাবিক করে। শ্রবণ এখনও ব্যালকনিতেই রয়েছে। বিছানা ছেড়ে ওয়াশরুমে প্রবেশ করে হাত মুখ ধোয়ার জন্য আয়নার দিকে তাকায়, কান্নাকাটি করে চোখ মুখের বেহাল দশা করে ফেলেছে। মাথা ভার ভার লাগছে,
হাত মুখ মুছে ব্যালকনিতে এসে দাঁড়ায়। শ্রবণ আগের মতোই উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। সোহার ভয় লাগছে এখন, শ্রবণ নিশ্চয়ই ওর ওপর অনেক রেগে আছে। তখন তো ঝোঁকের মাথায় কত কিছু বলে ফেলল, এখন কি হবে ওর? শ্রবণ কি করবে ওর সঙ্গে? সোহার গলা শুকিয়ে আসে, ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, খেতে চলো। শ্রবণ নিশ্চুপ থাকে। খাবার খাবে, চলো। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের দৃষ্টি আজ অন্যরকম লাগছে। পুনরায় সামনের দিকে দৃষ্টি রেখে থমথমে গম্ভীর গলায় বলে, খাবো না, তুই খেয়ে নে। চলো, যা এখান থেকে। সরি তো। শ্রবণ বলে না কিছু। সোহা ভয়ে ভয়ে শ্রবণের পাশে এসে দাঁড়ায়, ডান হাতটা ধরে বলে, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। আর কোনোদিনও বলবো না কিছু, তুমি যা খুশি বলো করো, আমি কিছুই বলবো না। আর যেতে বলেছি এখান থেকে। সোহা ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, ভুল হয়ে গেছে, আর কোনো দিন এমন ভুল হবে না। তোমার মুখের ওপর আর কোনো দিন কথা বলবো না। শ্রবণ সোহাকে নিজের সামনে টেনে এনে জড়িয়ে ধরে, ভেজা চুলের ভাঁজে হাত গলিয়ে নিজের মাথাটা বুকে চেপে ধরে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়। সোহার কান্না বন্ধ হয়ে গেছে আবার। বুকে মুখ গুজে রেখে নাক টেনে বলে, খাবে, চলো। খেতে ইচ্ছে করছে না, তুই খা গিয়ে, আমি বের হব এখন। সোহা বুক থেকে মুখ তুলে তাকায়। শ্রবণও সোহার মুখের দিকে তাকায়। একে অপরের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে কিছুক্ষণ। শ্রবণ রেডি হয়ে ফ্ল্যাট থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে আরও একবার বলে, দ্রুত খেয়ে নে, আমার ফিরতে একটু রাত হবে, ভয় পাবি না, রাতে খেয়ে ঘুমিয়ে পড়বি দ্রুত। সোহা মাথা নাড়ে। শ্রবণ দরজা খুলে বেরিয়ে যায়। সোহা বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। শ্রবণ না খেয়ে বেরিয়ে গেল। ওর গলা দিয়ে এখন খাবার নামবে। সূর্য প্রায় ডুবু ডুবু, পশ্চিম আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। হাইওয়ে রোডে দ্রুত গতিতে ছুটে চলেছে শ্রবণের বাইক। হাইওয়ে রোড হলেও এখন যানবাহন তুলনামূলক চলাচল কম, তাই বাইকের গতি আরও বেশি। ওর পেছনে ছুটে আসা সিলভার কালার গাড়িটা ওর বাইকে ধাক্কা মারে সজোরে। পেছনে গাড়ি দেখে শ্রবণ রাস্তার সাইডে নিয়েছিল বাইক, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গাড়ি সাইডে এসে ওকে ধাক্কা দিয়ে ছুটে চলে গেছে মুহূর্তেই। শ্রবণের বাইকে ধাক্কাটা যে ইচ্ছাকৃতভাবেই দিয়েছে সেটা তো স্পষ্টই। বাইকসহ অনেকটা দূরত্বে উড়ে গিয়ে ছিটকে পড়েছে শ্রবণ। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। পড়ে থেকেই হেলমেট খোলার চেষ্টা করে। এমন সময় ওর সামনে এসে দাঁড়ায় কয়েকটা বাইকগুলো থেকে নেমে দাঁড়ায় কয়েকজন ছেলে। সকলের হাতে হকি স্টিক। হেলমেট পরিহিত থাকলেও ছেলেগুলোকে চিনতে খুব একটা অসুবিধা হয় না শ্রবণের। ছেলেগুলোর মধ্যে কয়েকজন ওদের ভার্সিটির জুনিয়র। এদের মধ্যে থেকে দুজন ছেলে সোহাকে র্যাগিং করেছিল একদিন, আরেকদিন টিজ করে কথা বলেছিল, বিনিময়ে শ্রবণ শাস্তি দিয়েছিল। এরা কি করতে চলেছে তা বুঝতে খুব একটা সময় লাগেনি শ্রবণের। ব্যথাতুর কণ্ঠে বলে, কুত্তার মতো দল বেঁধে এসেছিস, একা আসার মতো হিম্মত নেই, যার মতে আসে আজকে তোর খবর আছে। শ্রবণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আগ্রাসী হয়ে হামলা করে ওর ওপর। শ্রবণ তো বাইক থেকে ছিটকে পড়ে আধমরা হয়েছিল। এখন এদের হকি স্টিকের বাড়ি খেয়ে যান যায়, চাইলে উঠতে পারছে না। আর দু একটা গাড়ি ছুটে যাচ্ছে, কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। ঠাস ঠাস বাড়ির শব্দ আর শ্রবণের গঙ্গানি শব্দ শোনা যাচ্ছে। মাঝে মধ্যে সাই সাই করে ছুটে চলে যাচ্ছে ইঞ্জিন চালিত যানবাহনগুলো। ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে সোহার। শীতের মধ্যেও শরীর ঘেমে নেমে জবজবে প্রায়। ওড়না দিয়ে মুখ গলা মুছতে মুছতে আতঙ্কিত হয়ে রুমের চারিদিকে নজর বুলায়। বুঝতে পারে সন্ধ্যা পার হয়ে গেছে। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। বুকের ভেতর অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। অস্থির হৃদয় বেকুল হয়ে উঠেছে শ্রবণের জন্য। এত বাজে একটা স্বপ্ন কেন দেখল? শ্রবণ এখন কোথায়? ওর এমন লাগছে কেন? তাড়াহুড়ো করে নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করে। প্রথমবার রিং বেজে কেটে যায়, রিসিভ হয় না। ভয়ে ভয়ে দ্বিতীয়বার কল করে, এবার সঙ্গে সঙ্গে রিসিভ হয়। হ্যাঁ, হ্যালো হ্যালো। সোহা ফোন কান থেকে সরিয়ে মুখের সামনে ধরে। শ্রবণেরই তো নাম্বার। কল কে রিসিভ করেছে? শ্রবণের বন্ধুদের মধ্যে কেউ হতে পারে।
পুনরায় ফোন কানে ধরে বলে, হ্যালো, কে? আমি রোস্তম, এই ফোনের মালিক। আপনার কে হন? আমার হাজব্যান্ড। আপনি কে? আর ওর ফোন আপনার কাছে কেন? ও কোথায়? আপনার হাজব্যান্ড অজ্ঞান হয়ে হাইওয়ে রোডে পড়ে আছে, কারা যেন মারধর করেছে, অবস্থা আশঙ্কাজনক। শ্রবণের অবস্থা সম্পর্কে অবগত হতেই সোহার হাত থেকে ফোন পড়ে যায়। লোকটার কথাগুলো কানে বাজছে বারবার। সোহা হাউমাউ করে কেঁদে ওঠে। উদ্ভ্রান্তের ন্যায় ফোন হাতে নিয়ে কান্না করতে করতে কিছু বলে, তবে অপর পাশের ব্যক্তি সেসব বুঝতে পারেন না। সোহা কল কেটে দিয়ে সামাদ চৌধুরীর ফোনে কল করে। রিসিভ হতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, দাদা ভাই, ওকে যেন কারা মেরেছে, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। কাকে মেরেছে? কি বলছে সব? তোমার নাতিকে মেরেছে, ওকে বাঁচাও, ওর ফোনে কল করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ করছি, তুমি শান্ত থাকো, প্যানিক করো না। সামাদ চৌধুরী কল কেটে দেন। সোহা ফোনের স্ক্রিনে তাকিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে ঢলে পড়ে বিছানায়। শ্রবণের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সিয়াম আর স্পর্শ। শ্রবণকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটাল থেকে এখানে আসলো দুজন। সোহার ফোনে বারবার কল করেও সোহাকে আর পাওয়া যায়নি। তাড়াহুড়ো করে দুজন বেডরুমে প্রবেশ করে। সোহা এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে বিছানায়। দুজন দ্রুত ওর কাছে এগিয়ে আসে। সিয়াম বোনকে ধরলে বুঝতে পারে অজ্ঞান হয়ে রয়েছে। হাত পা শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। চেহারা ফ্যাকাশে, গোলাপি ওষ্ঠজোড়া কালসে দেখাচ্ছে। সিয়াম স্পর্শের দিকে তাকে আতঙ্কিত গলায় বলে, ভাইয়া অজ্ঞান হয়ে গেছে, শরীর ঠান্ডা বরফ। এই জন্যে এতবার কল করার পরেও কল রিসিভ করেনি। স্পর্শ দ্রুত সেন্টার টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। সোহার চোখে মুখে পানি দিতে দিতে নাম ধরে ডাকে দুজন। জ্ঞান ফিরছে না। শ্রবণের অবস্থা দেখে এমনিতেই দুই ভাই আতঙ্কিত হয়ে আছে। এখন সোহার এই অবস্থা দেখে আরও ভয় পেয়ে গেছে। সিয়াম ভয়ার্ত কণ্ঠে বলে, ভাইয়া জ্ঞান তো ফিরছে না, এখন কি হবে? হসপিটালে নিয়ে চল, তোলোকে। সিয়াম বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সোহাকে পাজা কোলে তোলার চেষ্টা করে। না পেরে সোহাকে ছেড়ে পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি নাও, আমি পারছি না। স্পর্শ দ্রুত সোহাকে পাজা কোলে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ায়। সোহার ওজন অনেক বেড়ে গেছে আগের চেয়ে। মাঝখানে শুকিয়ে গিয়েছিল, এখন আবার শরীর স্বাস্থ্য বেড়েছে। নিচে নেমে আসতেই সিয়াম দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে। স্পর্শ সোহাকে সিয়ামের কোলে শুয়ে দিয়ে নিজেও পাশে উঠে বসে। সোহার হাত পা ধরে রাখে। পায়ের তালুতে ঘষতে ঘষতে ড্রাইভারকে তাড়া দিয়ে বলে, আঙ্কেল দ্রুত চলুন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলে। সিয়াম বোনের গালে মৃদু চাপড় দিতে দিতে ডাকতে থাকে। স্পর্শের ফোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে দেখে সামাদ চৌধুরী কল করেছেন। দাদা ভাই বলো, ফ্ল্যাটে পৌঁছেছো তোমরা? হ্যাঁ, সোহাকে নিয়ে হসপিটালে আসছি। অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিল, এখনও জ্ঞান ফেরেনি। দ্রুত আসো, আমি ডাক্তারকে বলে রাখছি। ভাইয়ের কি অবস্থা? অপারেশন চলছে, এখনও হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। এখন ঠিক হয়েছে, ডাক্তাররা ভয় পাচ্ছেন আবার বন্ধ হয়ে যেতে পারে। আব্বু কোথায়? পুলিশ এসেছে, ওনাদের সঙ্গে কথা বলছে। যেই কুত্তার বাচ্চারা ভাইয়ের এই অবস্থা করেছে, ওরা একটাও যেন পার না পায়। তা তো পাবেই না, তোমরা দ্রুত আসো। আসছি। গাড়ি এসে দাঁড়ায় হসপিটালের সামনে। সোহাকে গাড়ির ভেতর থেকে বের করে স্ট্রেচারে শোয়ানো হয়। স্ট্রেচারের পেছন পেছন সবাই ছোটে হসপিটালের ভেতরে। শ্রবণের অবস্থা, তার মধ্যে আবার সোহা অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির সবাই ভীষণ চিন্তিত আর আতঙ্কিত হয়ে আছে। কেবিনের ভেতর থেকে ডাক্তার বের হতে শাহিন রেজা চৌধুরী, সিয়াম, সামাদ চৌধুরী আর তনিমা চৌধুরী ডাক্তারদের কাছে এগিয়ে আসেন। শাহিন রেজা চৌধুরী বলেন, ডাক্তার সোহার কি অবস্থা? মা এবং বেবি দুজনে এখন বিপদমুক্ত। ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করেছিল, আবার বিপি ড্রপ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। স্যালাইন মেডিসিন সব দেয়া হয়েছে, টেনশনের কিছু নেই। এখন জ্ঞান ফিরেছে, ঘুমাচ্ছে। এখন কয়েক ঘন্টা পর ঘুম থেকে জাগবে। খেয়াল রাখবেন আবার যেন এমন কিছু না হয়। বারবার এমন হলে বেবির ক্ষতি হবে। আচ্ছা। ডাক্তার চলে যান। নার্সও কেবিনের ভেতর থেকে বেরিয়ে পাশের কেবিনে প্রবেশ করে রুগী দেখার জন্য। সামাদ চৌধুরী, তনিমা চৌধুরী আর সিয়ামের দিকে তাকিয়ে বলেন, তোমরা দুজন এখানেই থাকো সোহার কাছে, আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা যাও। সিয়াম কেবিনের ভেতর প্রবেশ করে। পেছন পেছন তনিমা চৌধুরী প্রবেশ করেন। সোহা নিস্তেজ হয়ে শুয়ে আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে রাখা।
ডান হাতটা বেরিয়ে আসছে, হাতে স্যালাইন চলছে। সিয়াম বোনের পাশে টুল টেনে বসে। অনিমা চৌধুরী চাইলেও হসপিটালে আসতে পারেননি, উনি নিজে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। তনিমা চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে সোহার মুখের দিকে তাকিয়ে আছেন। সোহার বর্তমান অবস্থা বলে দিচ্ছে সোহা শ্রবণকে ঠিক কতটা ভালোবাসে। সোহার ঘুম ভাঙে মধ্যরাতে, পিটপিট করে চোখ মেলে তাকায়। সব কিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আবার তাকায়। অপরিচিত জায়গা দেখে আশেপাশে নজর বুলায়। তখনই স্মরণ হয় শ্রবণের কথা। শ্রবণের কথা স্মরণ হতে অস্থির হয়ে ওঠে। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসতে চায়। মাথা চক্কর দিয়ে ওঠায়, আবার শুয়ে পড়ে। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারে হসপিটালের বেডে শুয়ে আছে। ও তো ফ্ল্যাটে ছিল, এখানে আসলো কিভাবে? কে এনেছে ওকে? শ্রবণ। শ্রবণ ঠিক আছে? কোথায় শ্রবণ? ওকে এখানে রেখে কোথায় গেছে? ডান হাতটা আপনা আপনি পেটের ওপর চলে আসে। আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার মধ্যে কেমন যেন করছে, চোখ মেলে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না। শোয়া থেকে উঠে ভীষণ খারাপ লাগছে। বেড থেকে পা নামিয়ে দিতেই কেবিনে প্রবেশ করেন তনিমা চৌধুরী। সোহাকে নামতে দেখে দ্রুত এগিয়ে আসতে আসতে বলেন, নামছিস কেন? শুয়ে থাক। সোহা বড় মায়ের দিকে তাকায়। ওনাকে দেখে দুর্বল গলায় বলে, তুমি এখানে? তোর কাছেই তো আছি। কেমন ফিল করছিস এখন? ও কোথায়? ও তোমাকে আসতে দিল এখানে? শ্রবণের কথা বলছিস? হ্যাঁ, কোথায় ও? দরজা ঠেলে সিয়াম ভেতরে প্রবেশ করে। সোহাকে বসে থাকতে দেখে কাছে গিয়ে সে বলে, সোহা ঠিক আছিস তুই? কেমন লাগছে এখন? ভালো লাগছে। ও কোথায়? আমাকে এখানে কে এনেছে? আমি আর স্পর্শ ভাইয়া এনেছি তোকে। চাবি কোথায় পেয়েছো? ও কোথায়? কেমন আছে? কারা মেরেছে ওকে? কথা বলছো না কেন? শান্ত হ তুই। কারা মেরেছে এখনো জানা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। ভাইয়া হসপিটালেই ভর্তি আছে। ওকে অনেক মেরেছে, অনেক ব্যথা পেয়েছে। আমাকে নিয়ে চলো ওর কাছে। কান্না বন্ধ কর। এভাবে প্যানিক করছিস কেন? আবার অসুস্থ হয়ে পড়বি, বাবু সমস্যা হবে। শান্ত থাক তুই। আমি ওর কাছে যাবো, আমাকে নিয়ে চলো। সোহা নেমে দাঁড়ায়। মাথা চক্কর দিতে ভাইকে আঁকড়ে ধরে দাঁড়ায়। এত খারাপ লাগছে কেন? তনিমা চৌধুরী সোহাকে ধরে বলেন, তুই অসুস্থ, সকালে যাস, এখন রেস্ট কর। সোহা চোখের পানি মুছতে মুছতে কান্না জড়ানো গলায় বলে, আমি এখনই যাব ওর কাছে। ও রাতে খেয়েছে, দুপুরে তো না খেয়ে বেরিয়ে গিয়েছিল। সিয়াম চুপ করে থাকে। চুপ না থেকে কি বা বলবে? শ্রবণ তো খাওয়ার অবস্থা নেই। ভাইয়া চলো। চল। নিজের কথা না ভাবলেও বাবুর কথা ভাব। তুই অসুস্থ হলে কিন্তু বাবুর সমস্যা হবে। কান্নাকাটি কম কর, নিজেকে শক্ত রাখ। সোহা ভয়ার্ত দৃষ্টিতে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম এসব কথা কেন বলছে? শ্রবণের গুরুতর কিছু হয়েছে। তনিমা চৌধুরী চাদর জড়িয়ে দেন সোহার গায়ে। সিয়াম সোহাকে নিয়ে আইসিইউ এর সামনে আসে। দেখা হয় সামাদ চৌধুরী স্পর্শর শামীম রেজা চৌধুরীর সঙ্গে। স্পর্শ গম্ভীর হয়ে চুপচাপ বসে আছে। শামীম রেজা চৌধুরী বাবার সঙ্গে কথা বলছেন। সোহাকে দেখে তিনজনই বসা থেকে উঠে দাঁড়ান। শাহিন রেজা চৌধুরী বাড়িতে ফিরে গেছেন। সোহা তিনজনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আইসিইউ এর দরজার দিকে তাকায়। ওকে এখানে নিয়ে আসলো কেন? শ্রবণ আইসিইউতে রয়েছে। সোহার কোমল হৃদয় আরও বেশি হু হু করে কেঁদে ওঠে। শামীম রেজা চৌধুরী সিয়ামের দিকে তাকিয়ে বলেন, ওকে এখানে নিয়ে এসেছিস কেন এখন? ভাইয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। সোহা জড়ানো গলায় বলে, ওকে অনেক মেরেছে না? অবস্থা অনেক খারাপ। সামাদ চৌধুরী বলেন, তুমি এত টেনশন করো না, শ্রবণ সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। অপারেশন সাকসেস হয়েছে। সব কিছু ঠিক থাকলে সকালের মধ্যে কেবিনে শিফট করে দেবে। অপারেশন? অপারেশন কেন? কি হয়েছে? অপারেশন কেন করছে? তোমরা কিছু বলছো না কেন আমাকে? সোহার কান্না দেখে সিয়াম ওকে চেয়ারে বসায়। তনিমা চৌধুরী সোহাকে ধরতে আসলে সোহা ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোমরা আসবে না আমার কাছে। তোমরা সবাই স্বার্থপর। ওর সঙ্গে কেন এমন করেছো তোমরা? কেন ওকে ভালোবাসোনি? কেন ওর সব কিছু কেড়ে নিয়ে ওকে একা করে দিয়েছিলে? ওর সঙ্গে এত অন্যায় কেন করেছো তোমরা? ওকে কেন এত কষ্ট দিয়েছো? তোমাদের মতো বেঈমান স্বার্থপর মানুষ কারো জীবনে যেন না থাকে। শ্রবণ চৌধুরীও স্বার্থপর মানুষ, ভীষণ স্বার্থপর। শান্ত হ সোহা, এমন করছিস কেন? সোহা ভাইয়ের কোমর জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। সামাদ চৌধুরী সোহাকে শান্ত করার চেষ্টা করে বলেন,
সোহা দাদু ভাই সামলাও নিজেকে। সোহা দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই আমি ওর কাছে যাব, ভিতরে গিয়ে কান্নাকাটি করা যাবে না, আরও রুগী আছে ওখানে, তাদের সমস্যা হবে, কান্না করব না, আসো। সামাদ চৌধুরী সোহার হাত ধরে আইসিইউ এর দরজা থেকে ভেতরে ঢুকিয়ে দেন। ভেতরে ডিউটিরত নার্সকে বলে দেন শ্রবণের কাছে নিয়ে যেতে। নার্স সোহাকে শ্রবণের বেডের কাছে নিয়ে আসে। শ্রবণ লম্বা হয়ে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা। চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শ্রবণের চেহারার দিকে তাকিয়ে সোহার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে আসে। টুলের ওপর বসে থেকে শ্রবণের এক হাত মুঠো করে ধরে, হাতটা আজ শক্ত মুঠোয় ধরছে না সোহার হাত। সোহার দুচোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের সিল্কি চুলে হাত বুলে মৃদু স্বরে বলে, কেমন আছো? ঘুমিয়ে পড়েছো? ওঠো, কথা বলো আমার সঙ্গে, তোমাকে এভাবে দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার। শ্রবণের দিক থেকে কোনো উত্তর আসে না, চোখ মেলে তাকায়ও না শ্রবণ। অপারেশনের কথা স্মরণ হতেই শ্রবণের গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে খুঁজতে শুরু করে কোথায় অপারেশন হয়েছে। ব্ল্যাঙ্কেট সরিয়ে সোহার মুখের রং আরও ফ্যাকাশে হয়ে যায়। শ্রবণের সারা গায়ে হাতে শুধু মারের দাগ, লাল লাল দাগে ভরা। দেখে মনে হচ্ছে চামড়া ফেটে গেছে, জায়গায় জায়গায় ফুলে আছে। ফর্সা দেহে দাগগুলো বিভৎস দেখাচ্ছে। সোহার শরীর ঝাঁকি দিয়ে ওঠে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শ্রবণের হাতটা শক্ত করে মুঠো করে ধরে কাঁদতে কাঁদতে বলে, এই শ্রবণ চৌধুরী, এই ওঠো, ওঠো না, আমার অনেক ভয় হচ্ছে তোমাকে এভাবে দেখেই। তুমি কি ঘুমিয়ে আসো? ঘুমিয়ে থাকলে জাগো, তুমি তো দুপুরে খাওনি, রাতেও খাওনি, খাবে না? এখনও খিদে পায়নি তোমার, আমি খাইয়ে দেব তোমাকে, ওঠো না। তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমাদের ছেড়ে তুমি যেতে পারো না। আমাদের সন্তান এখনও দুনিয়ায় আসেনি, ও ওর বাবাকে দেখেনি, কোলে ওঠেনি, হাত ধরে হাঁটেনি, তুমি এখনও আমাকে ভালোবাসোনি। আমাদের সুখের সংসার হয়নি, আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাদের একা করে দিয়ে যেতে পারো না। এই শ্রবণ চৌধুরী, এই স্বার্থপর শ্রবণ চৌধুরী, ওঠো। উঠছো না কেন? রাগ করছো আমার সঙ্গে? সরি বলেছি তো, জীবনে আর কিছু বলবো না। একটা বার কথা বলো, চোখ খোলো, তোমার কি হয়েছে? কেউ বলছে না কেন আমাকে? ওরা কেন মেরেছে তোমাকে? কি করেছে মারতে মারতে? ওরা মানুষ নাকি জানোয়ার? এভাবে কিভাবে আঘাত করলো তোমার গায়ে? তুমি না থাকলে আমাদের কি হবে? এই ওঠো, 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 আর কত ঘুমাবে? শ্রবণের গায়ের দাগ দেখে পাগলের মতো আচরণ শুরু করেছে। তার মধ্যে সেই স্বপ্ন বারবার মনে পড়ছে। ওকে অমন করতে দেখে নার্স দ্রুত এগিয়ে আসে ওর কাছে, ওকে ধরে বলে, আপনি এমন করছেন কেন? শান্ত হন, রোগীকে ডিস্টার্ব করবেন না। ওর কি হয়েছে? উঠছে না কেন? কথা বলছে না কেন? এভাবে শুয়ে আছে কেন? আপনি আগে শান্ত হন। ও বাঁচবে না, ও উঠবে না, সুস্থ হবে না। আমাদের সন্তান দুনিয়ায় আসার আগে ইতিম হয়ে যাবে, ও আমাদের ছেড়ে চলে যাবে। ও নার্স ধরেও ধরে রাখতে পারে না সোহাকে। সোহা আবারও অজ্ঞান হয়ে ঢলে পড়েছে ফ্লোরে। কেমন পাগলের মতো আচরণ করছিল, উন্মাদ হয়ে উঠেছিল। নার্স সোহাকে জাগাতে না পেরে বাইরের দিকে ছোটে শ্রবণকে ঢেকে রেখে। ভোররাতে জ্ঞান ফেরে শ্রবণের, সারা গায়ে অসহ্য রকমের ব্যথা, ব্যথায় টনটন করছে পুরো শরীর। চোখ মেলে আশেপাশে নজর বুলায়, বুঝতে পারে আইসিইউতে রয়েছে। মুখে এখনও অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন চলছে। এই হসপিটাল আর আইসিইউ ওকে এত ভালোবাসে কেন? চোখ বন্ধ করে নেয় আবার। রাগে মাথার ভেতর আগুন ধরে গেছে। বাম হাত দিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভারী লাগছে, মনে হচ্ছে বুকের ওপর 1000 টনের পাথর তুলে দিয়েছে কেউ, যার জন্য শ্বাস নিতে পারছে না। মনিটরে বিপ বিপ শব্দ শুনে নার্স দ্রুত পায়ে এগিয়ে আসে শ্রবণের কাছে। দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়ে বলে, মাস্ক খুলছেন কেন? শ্রবণ মুখের ওপর থেকে আবার মাস্ক সরিয়ে দিয়ে বলে, আমাকে এখানে কে এনেছে? নার্স আবার মাস্ক পরিয়ে দিয়ে বলে, আপনার ফ্যামিলি অক্সিজেন মাস্ক খুলবেন না, আর চুপ করে শুয়ে থাকুন, ডাক্তার আসুক, তারপর ফ্যামিলির সঙ্গে দেখা করবেন। শ্রবণ মাস্ক খুলে ফেলে, আবার কিছুটা রাগী গলায় বলে, বারবার এই বালটা পরিয়ে দিচ্ছেন কেন? বাইরে কে আছে তাকে ভেতরে আসতে বলুন, জরুরি প্রয়োজন। গত রাতে বারবার আপনার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল,
এখনও শ্বাস নিতে পারছেন না ভালোভাবে, মাস্ক পরে থাকুন, আমি ডাকছি আপনার ফ্যামিলির কাউকে। গত রাত? এখন কটা বাজে? এখন ভোর 5:30। মানে গত রাত থেকে আমি এখানে আছি? হ্যাঁ। শ্রবণের হার্টবিট বেড়ে যায়, কেমন অস্থির হয়ে উঠেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্ষীণস্বরে বলে, আমার ফ্যামিলির কাউকে ডাকুন, ডাকছি, আপনি শান্ত হন। নার্স দ্রুত পায়ে বাইরে বেরিয়ে স্পর্শকে ডেকে নিয়ে আসে ভেতরে। স্পর্শ ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের চুলে হাত বুলিয়ে বলে, ভাইয়া কেমন লাগছে এখন? ভালো। সোহা ফ্ল্যাটে একা রয়েছে, ও একা থাকতে ভয় পায় ওকে। সোহাকে গত রাতেই নিয়ে এসেছি এখানে, তুমি শান্ত হও। স্পর্শ অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় শ্রবণ। স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের অস্থিরতা কমে, হার্টবিটের গতি স্বাভাবিক হয় আস্তে আস্তে। নার্স শ্রবণের বিপি চেক করে, সব কিছু ঠিকঠাক আছে দেখে বলে, আপনি অস্থির না হয়ে শান্ত হয়ে শুয়ে থাকুন, ডাক্তার চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, আপনি এখন বাইরে যান। স্ট্রেস নিও না ভাইয়া, সোহা আর বাবু এখন ঠিক আছে, তুমি শান্ত হয়ে থাকো। স্পর্শ দরজার দিকে এগিয়ে যায়। শ্রবণ চোখ বন্ধ করে নেয়। গত সন্ধ্যার সব ঘটনা স্মরণ করে। রাগে চেহারা রক্তিম বর্ণ ধারণ করে। বাঘের লেজে পা দিয়ে এর আগে থাবা খেয়েছে, এবার তো বাঘকে ঘায়েল করেছে। 8টার পর ডাক্তার প্রবেশ করেন আইসিইউ এর ভেতরে। শ্রবণের শারীরিক অবস্থা দেখেন, কেমন ফিল করছে সেসব জিজ্ঞেস করেন। শ্বাস নিতে এখন আগের মতো অত বেশি কষ্ট হচ্ছে না, আগের অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। ধরে শোয়া থেকে তুলে বসানো হয়। শরীরে ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। ডান পাশে কোমরের উপরে বেশি ব্যথা করছে, ওখানে কিছু একটা ঢুকে দিয়েছিল, বুকে অনেক লাথি দিয়েছে, এজন্যই বারবার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। শ্বাস টানলে বুকের ভেতর বেশি ব্যথা অনুভব হচ্ছে। আগে একটু সুস্থ হোক, তারপর ওগুলোকে বোঝাবে শ্রবণ চৌধুরী কি আর কে। আইসিইউ থেকে শ্রবণকে কেবিনে শিফট করা হয়। বাড়ির প্রায় সবাই দেখা করে ওর সঙ্গে। ওর বন্ধুরা চলে এসেছে হসপিটালে ওকে দেখার জন্য। ওর বন্ধুরা সবাই সকালে জানতে পেরেছে শ্রবণের অবস্থা সম্পর্কে, তাও নিউজ দেখে। শ্রবণের ফোন রাতে গাড়িতেই রেখে চলে এসেছিল সবাই। হাসান বারবার কল করে ওকে পায়নি। সকালে নিউজ দেখে বাকি বন্ধুদের জানায়, তারপর সবাই চলে এসেছে। দরজার দিকে চোখ পড়তেই দেখে শামীম রেজা চৌধুরী দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছেন। ওনার চোখ মুখ শুকনো মলিন, চুলগুলো কিছুটা এলোমেলো। বাবার দিক থেকে চোখ সরিয়ে নেয় শ্রবণ। শামীম রেজা চৌধুরী দরজার সামনে থেকে সরে করিডোরে বসে পড়েন চেয়ারের ওপর। সোহা কোথায়? সামাদ চৌধুরী বলেন, আছে হসপিটালে, সিএম সোহাকে নিয়ে আসে। সিএম মাথা নেড়ে কেবিনের ভেতর থেকে বের হয়। বড় আব্বুর দিকে চোখ পড়তে কিছুক্ষণ দাঁড়ায়। এর আগে কোনোদিন ওনাকে বড় ছেলের জন্য উতলা হতে বেকুল হতে দেখেনি সিয়াম। গত রাত থেকে অন্য এক শামীম রেজা চৌধুরীকে দেখছে। শ্রবণের রক্তের প্রয়োজন হয়েছিল, শামীম রেজা চৌধুরী নিজে রক্ত দিয়েছেন ছেলেকে। কেবিনের ভেতর থেকে সবাই বেরিয়ে আসে। একটু পরে সিয়াম সোহাকে নিয়ে কেবিনের সামনে এসে দাঁড়ায়। ওদের দুজনের সঙ্গে তনিমা চৌধুরীও এসেছেন। সোহা সকলের দিকে তাকায়, সবাই ওর দিকে তাকায়। সোহা এখনও কাঁদছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। সিয়াম সোহাকে কেবিনের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। সোহা দরজার কাছেই দাঁড়িয়ে শ্রবণের দিকে তাকিয়ে রইল। শ্রবণ দরজার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। সোহাকে দেখে শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, মরিনি বলে এভাবে কাঁদছিস? শ্রবণের কথা শুনে সোহার কান্না বাড়ে। শ্রবণ উঠে বসে, সোহাকে কাছে ডাকে হাতের ইশারায়। সোহা এগিয়ে আসে। শ্রবণ সোহাকে নিজের সামনে বসায় বিছানায়। বুকে জড়িয়ে নিতেই সোহা হাউমাউ করে কেঁদে ওঠে, ওকে জড়িয়ে ধরে। শ্রবণ বাম হাতে সোহার চুলে হাত বুলিয়ে বলে, কান্না বন্ধ কর, দোয়া করবি বেশি বেশি, তাহলে পরের বার ঠিক মরে যাব। সোহা আরও শক্ত করে জড়িয়ে ধরে। শ্রবণ মুখ দিয়ে ব্যথাতুর ধ্বনি তুলে বলে, ওরে ডাইনির বাচ্চা, আস্তে ধর, বুকে ব্যথা, আহ। সোহা পূর্বের ন্যায় শক্ত করে ধরে রাখে শ্রবণকে। কাঁদতে কাঁদতে ঠিকমতো শ্বাস নিতে পারছে না এখন। শ্রবণ সোহার এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, শান্ত হয়, এমন করলে অসুস্থ হয়ে পড়বি, চুপ। সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে তাকায়। শ্রবণ সোহার মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু খায়। কিছু হয়নি আমার, ঠিক আছে আমি। তোকে আরও কষ্ট দেওয়ার জন্য বেঁচে আছি। সোহা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলে, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হতো? জানোয়ারগুলো কিভাবে মেরেছে তোমাকে।
কত কষ্ট দিয়েছে, কত ব্যথা দিয়েছে, কেমন হয়ে গেছে তোমার সারা গায়ে। ওরা এভাবে কেন মেরেছে তোমাকে? তুই কান্না বন্ধ কর। তুমি আর কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। শ্রবণের ডান হাত ধরতেই চমকে ওঠে সোহা। ডান হাতের উল্টো পিঠের চামড়া উঠে উঠে রয়েছে, কেমন লাল লাল সাদা সাদা হয়ে গেছে। সোহা ডুকরে কেঁদে ওঠে হাতটা ধরে রেখে। শ্রবণ নিজের ডান হাতের দিকে তাকিয়ে আছে। হাতের ওপর পাড়া দিয়ে ধরেছিল, পাড়া দিয়ে ধরেই ক্ষান্ত হয়নি, পিষে ফেলার মতো করে পিচ ঢালা রাস্তায় ঢলেছে। তখন এমন হয়েছে হাতটা। জানোয়ারগুলো হাতটার কী অবস্থা করেছে। ওরা এত কষ্ট কেন দিয়েছে তোমাকে? সবাই কেন শুধু তোমাকে আঘাত করে, কষ্ট দেয়? শেষের কথাগুলো বলতে বলতে শ্রবণের গালে হাত রাখে সোহা। সোহার ডান হাতটা ধরে শ্রবণ বিচলিত হয়ে বলে, এই তোর কি হয়েছে? তোর হাতে কেনুলা কেন? তুই ঠিক আছিস? বাবু ঠিক আছে? এই ডাইনির বাচ্চা, কথা বলছিস না কেন? তোরা দুজন ঠিক আছিস? ঠিক আছি আমরা। কি হয়েছিল তোদের? কেনুলা কেন লাগিয়েছিস তোর হাতে? কথা বলছিস না কেন? বল, কেনুলা কেন লাগিয়েছিস? সোহা কথা বলে না। শ্রবণ দরজার দিকে তাকিয়ে সিয়ামের হাত ধরে ডাকে, কিন্তু শ্রবণের ডাক দরজার বাইরে পৌঁছায় না। ওর গলা দিয়ে আগের মতো আওয়াজ বের হচ্ছে না। জোরে ডাক দিতে গেলে বুকে ব্যথা লাগছে। এই ডাইনির বাচ্চা, সিয়ামকে ডাক। সোহা সিয়ামকে ডাকে। সিয়াম না থাকায় স্পর্শ দরজা ঠেলে উকি দিয়ে বলে, সিয়াম নেই, নিচে গেছে। শ্রবণ বলে, তুমি এখানে আসো। স্পর্শ এগিয়ে আসে। সোহার কি হয়েছে? ওর হাতে কেনুলা কেন? গতকাল সোহাই প্রথম কল করে দাদাভাইকে বলেছিল তোমার কথা। পরে ওকে অনেকবার কল করেও আর পাওয়া যায়নি। তোমাকে হসপিটালে রেখে ওকে নিতে ফ্ল্যাটে যাই। গিয়ে দেখে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। তারপর হসপিটালে এনে ভর্তি করি। মধ্যরাতে ঘুম ভাঙলে তোমাকে দেখার জন্য অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে। আইসিইউতে নিয়ে যাই তোমাকে দেখানোর জন্য। সেখানে গিয়ে তোমার অবস্থা দেখে আবার অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, তুমি যাও। স্পর্শ বেরিয়ে যায় কেবিন থেকে। শ্রবণ সোহাকে বুকে চেপে ধরে। সোহা এখন ননস্টপ কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে বলে, তুমি আর কোথাও যাবে না। ওরা যদি তোমাকে মেরে ফেলে তাহলে আমি কোথায় পাবো তোমাকে? আমাদের বাবু এতিম হয়ে যাবে। আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? শ্রবণ কিছু বলার আগে দরজায় টোকা পড়ে। সোহা শ্রবণের বুকে মুখ গুজে রাখে। শ্রবণ দরজার দিকে তাকায়। সামাদ চৌধুরী দরজা খুলে বলেন, পুলিশ এসেছে তোমার সঙ্গে কথা বলতে, ভিতরে আসতে বলো। সোহা শ্রবণের কাছ থেকে সরে না। আগের মতোই শ্রবণকে ধরে বসে রইল। দুজন পুলিশ অফিসার সামাদ চৌধুরী আর শামীম রেজা চৌধুরী ভেতরে প্রবেশ করেন। বাকিরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ অফিসার বলেন, আপনার উপর ঠিক কখন হামলা হয়েছিল আর কিভাবে? তখন প্রায় সন্ধ্যা 5:30টার ওপর বাজে। একটা টয়োটা গাড়ি পেছন থেকে দ্রুত গতিতে এসে আমার বাইকে ধাক্কা দেয়। আমি বাইক নিয়ে সিটকে পড়ি দূরে। অ্যাক্সিডেন্ট হওয়ার মিনিট খানিক পর কয়েকটা বাইক এসে দাঁড়ায় আমার সামনে। বাইকে 7-8 জন ছেলে ছিল। ওদের প্রত্যেকের হাতে হকি স্টিক ছিল। একজনের হাতে ধারালো কিছু একটা ছিল। ওটা আমার ডান পাশের কোমরের ওপর ঢুকে দিয়েছিল। সেটা ভেঙে সম্ভবত ভিতরেই থেকে গিয়েছিল। হ্যাঁ, আমরা পেয়েছি সেটা। ওরা কারা কিছু বলতে পারবেন? চেনেন ওদের? না, ওদের মধ্যে থেকে কাউকে চিনি না আমি। কারো মুখ দেখেননি? ওদের সকলের মাথায় হেলমেট ছিল। কেউ কিছু বলেনি? না। কেন মেরেছে সেই বিষয়ে কিছু বলেনি? না। আপনার কাছ থেকে কিছু নিয়েছে? দামি কিছু বা টাকা ছিল আপনার কাছে যা নেওয়ার জন্য ওরা আপনার উপর হামলা চালিয়েছে? তেমন কিছু ছিল না, শুধু ফোন আর ওয়ালেট ছিল। আপনি সত্যিই কাউকে চিনতে পারেননি? না। কে বা কারা আপনার উপর হামলা চালালো, কেন করলো, এসব কিছু বুঝতে পারছেন না? না। কোনো কুলু না পেলে কিভাবে তদন্তে আগাবো আমরা? শ্রবণ চুপ করে রইল। আলতো হাতে সোহার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। সোহার কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু পর পর হেসকি তুলছে আর নাক টানছে। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনার কোনো কিছু মনে পড়লে অবশ্যই আমাদের জানাবেন। ওকে। অফিসাররা কেবিন থেকে বেরিয়ে যান। সামাদ চৌধুরী ওনাদের পেছন পেছন বেরিয়ে যান। হাসান ভেতরে প্রবেশ করে। বাকিরা বাইরে দাঁড়িয়ে পুলিশের কথা শুনছে। শামীম রেজা চৌধুরী কেবিন থেকে বেরিয়ে যেতে নিয়েও থেমে যান হাসানের কথা শুনে। শ্রবণ, অফিসারদের মিথ্যে বললি কেন? কি মিথ্যে বললাম? আমি শিওর তুই জানিস কে কে তোর ওপর হামলা চালিয়েছে। শ্রবণ হাসানের মুখের দিকে তাকায়। হাসান আবার বলে, তুই অন্যদের কাছে মিথ্যা বলে ধরা না পড়লেও
আমার কাছে ঠিকই ধরা পড়েছিস। তোর চোখ মুখ বলছে তুই ওদের কাছে খুব ভালো করেই চিনিস। বল ওরা কারার পুলিশের কাছে মিথ্যে বললি কেন? আমি চাই না ওদেরকে পুলিশের হাতে তুলে দিতে। পুলিশ ধরলে আজকে ধরবে, দুদিন পর ছেড়ে দেবে, তাতে আমার মন শান্ত হবে না। আমার সঙ্গে যা করেছে তার কয়েক গুণ ফেরত পাবে, শুধু আমি একটু সুস্থ হই। কে কে ছিল, নাম কি? নাম বলতে বলতে দরজার দিকে তাকিয়ে চোখ পড়ে শ্রবণের। শামীম রেজা চৌধুরীকে এখনও কেবিনের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে শ্রবণের চোখ মুখ আরও গম্ভীর হয়ে আসে। এই লোক এখনও না বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তখন না মনে হলো বেরিয়ে গেল, এখনই যে দাঁড়িয়ে আছে এখানেই, সেটা তো নজরে আসেনি। শামীম রেজা চৌধুরী ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। আঙ্কেল তো সব শুনে ফেললেন, নো প্রবলেম। শ্রবণ সোহার দিকে তাকায়। সোহা ওর বুকের সঙ্গে মিশে আছে এখনও। চুলে হাত বুলে দিতে দিতে হাসানের সামনেই সোহার মাথায় চুমু খায়। শ্রবণ আর সোহাকে একা ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। হাসান শ্রবণ সোহার চুলের ভাঁজে হাত গলিয়ে বলে, সকালে খেয়েছিস? সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে দুদিকে মাথা নাড়ে। এখনও খাসনি কেন? কেউ খেতে দেয়নি? সোহা চোখ মুখ মুছে জড়ানো গলায় বলে, তুমিও তো খাওনি, গতকাল দুপুরে খাওনি, রাতে খাওনি, খিদে পায়নি তোমার? আমার চিন্তা বাদ দিয়ে নিজেদের চিন্তা কর। বাবুর আব্বু যদি ভালো না থাকে তাহলে বাবুর আম্মু কীভাবে ভালো থাকবে? আমাদের ভালো রাখার জন্য যদি তুমি না থাকো তাহলে আমরা কিভাবে ভালো থাকবো? তুই এখন একা নোস, বাবু আছে তোর সঙ্গে। বাবুর আব্বু তো সুস্থভাবে ফেরেনি আমার কাছে। বুঝতে পারছি তুই পাগল হয়ে গেছিস, তোকে পাগলাগাড়োতে পাঠাতে হবে। আমার সঙ্গে তুমিও চলো। কেন? তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে রইল। সোহার চোখ জোড়া টইটুম্বর হয়ে আছে, চেহারা শুকনো মলিন, অষ্টজোড়া শুষ্ক। এক রাতেই কী হাল করেছে। তোমার কষ্ট হচ্ছে না বসে থাকতে? শুয়ে থাকো, শরীরও ঠান্ডা হয়ে গেছে। স্পর্শকে ডাকো আবার। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ আস্তে আস্তে শুয়ে পড়ে শরীর ঢেকে। স্পর্শ ভেতরে আসতেই শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, সোহার জন্য খাবার নিয়ে আসো। চাচ্চু খাবার নিয়ে আসছে। শ্রবণ আর কিছু বলে না, স্পর্শ বেরিয়ে যায়। সোহা শ্রবণের পাশে বসে থাকে। শ্রবণ সোহার পেটের দিকে তাকায়। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে হাত বের করে সোহার পেটের উপর হাত রাখে। শ্রবণের হাতের উপর হাত রাখে। সোহার চোখ জোড়া থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের গায়ের আঘাতের চিহ্নগুলো সেই কথা মনে হতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক সুন্দর, প্রতিদিন আসবে রাতে করে। আপনারা সবাই এই গল্পটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, একটা দিনও মিস দিবেন না। আজকে এতটুকু পর্ব কেমন লাগলো কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।